আসসালামু আলাইকুম। আদাব, নমস্কার সবাইকে। স্পেশাল বিসিএস প্রস্তুতি বিষয়ক আড্ডায় সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি ডক্টর সিদ্ধার্থ, ইনস্ট্রাক্টর পিটুয়ে। আমাদের সাথে আজকে আছেন ডাক্তার জেসমিন জুই আপু, যিনি আমাদের 42 বিসিএস এর আমাদের পিটুয়ের স্পেশাল বিসিএস এর যে ব্যাচ ছিল, সেই প্রস্তুতি ব্যাচের একজন অন্যতম স্টুডেন্ট ছিলেন এবং আমাদের 42 থেকে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তাদের মধ্যে আপু একজন। জুই আপু কেমন আছেন? এই তো ভাইয়া, ভালো। আপনি কেমন আছেন? জি আপু, ভালো আছি। আপু এখন কোথায় কর্মরত আছেন? আপনার বর্তমান পোস্টিং কোথায়? আচ্ছা, আমি এখন সংক্রামক ব্যাধি হাসপাতাল মহাখালীতে আছি, মেডিকেল অফিসার হিসেবে। ধন্যবাদ আপু। আপু, প্রথমে আপনার কাছে জানতে চাইবো আপনার বিসিএস প্রস্তুতির পুরো জার্নি নিয়ে, যেহেতু আপনি আমাদের 42 যে আপনার পুরো প্রিপারেশনটা এটা পুরো পিটিউ এর সাথেই ছিলেন। তো এমবিবিএস কমপ্লিট করার পর আসলে ডাক্তারদের মাঝে আমরা অনেক কনফিউশন দেখতে পাই, যে কেউ হয়তো চিন্তা করে আমি দেশের বাইরে ক্যারিয়ার করব বা দেশে ক্যারিয়ার করব, কেউ চিন্তা করে আমি গভর্নমেন্ট জবে যাব, কেউ প্রাইভেট প্র্যাকটিস করব। এরপর হয়তো মাথায় চিন্তা আসে যে আমি বিসিএস এর দিকে যাব নাকি আগে পোস্ট গ্রাজুয়েশনটা কমপ্লিট করব। তো আপনার কাছে কি মনে হয় যে সবকিছুর মধ্যে কেউ যদি বিসিএস টা বেছে নিতে চায়, তাহলে সেটার পেছনে কারণ কি হতে পারে, বা আপনার ক্ষেত্রে কোন চিন্তাটা কাজ করেছিল? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমি আসলে, যেমন, প্রশ্নটা একটু কঠিনই, কারণ কে আসলে কি চুজ করবে এটা আসলে তার পার্সপেক্টিভ ডিফারেন্ট হইতে পারে। তো আমার যেটা হয়েছিল যে আমি এমবিবিএস কমপ্লিট করার পর আসলে আমার মানে ইচ্ছা ছিল যে আমি জেনারেল বিসিএস দিব। তো আমরা যখন ইন্টার্নশিপ কমপ্লিট করি 2020 সালের মার্চ মাসে, তখন আসলে যেটা হয় যে করোনা তখন বাংলাদেশে আসে। ডিফেন্ট যেদিন আমাদের ইন্টার্নশিপ শেষ হয়, অ্যাকচুয়ালি সেই দিনই করোনা বাংলাদেশে প্রথম রোগী শনাক্ত হয় আর কি। তো এরপরে আসলে তো আমরা সবাই আসলে একটা বন্দি অবস্থার মধ্যে পড়ে গেলাম। তো যেটা হয় নর্মালি, যে আমরা যখন আসলে বন্দি অবস্থার মধ্যে পড়ে যাই, তখন আসলে আমাদের পড়াশোনা বলেন, সবকিছু বলেন, সবগুলো আসলে ইয়া হয়ে যায়। তো যেটা হয়েছিল আমারও সেম অবস্থা, যে আচ্ছা আমি জেনারেল বিসিএস এর প্রিপারেশন নিব। তো পড়ি, ধীরে ধীরে পড়ি, পড়া যাক, দেখা যাক কি করা যায়। তো এভাবে আসলে পড়া হয় না। তো তখন যেহেতু বন্দি, কোথাও কোচিং এ ভর্তি হবো, গিয়ে ক্লাস করবো, এরকম কিছু হচ্ছিল না। তো হঠাৎ মনে হলো যে আচ্ছা ঠিক আছে, প্রিপারেশন নেওয়া শুরু করি। সেখান থেকে আসলে প্রিপারেশন নেওয়ার ডিসিশনটা, এখন যেটা হয় যে আমরা আসলে, যদি আমরা বাংলাদেশের অবস্থা আপনি জানেন, যদি কেউ যদি আসলে ডিসিশন নেয় যে দেশে থাকবে, দেশে থাকতে চায়, তার জন্য আসলে আমার কাছে আসলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে বিসিএস টা তার আগে ক্র্যাক করা উচিত। কারণ হচ্ছে, যদি আমি পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিতে যাই, আমাদের পোস্ট গ্রাজুয়েশন আপনি জানেন, আপনি যেহেতু ডক্টর, পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন নিতে গেলে কমপক্ষে 6 মাস 1 বছর আসলে টানা পড়াশোনা করতে হয়। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে, যেহেতু আমরা ম্যাক্সিমামই হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো দেখা যায় যে আমাদের পোস্ট গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে, এরপর আসলে ফ্যামিলি সাপোর্ট দিতে হয় আমাদেরকেই। কিন্তু ওই সময়টাতে যদি আমরা প্রথমেই চিন্তা করি যে আমরা পোস্ট গ্রাজুয়েশন আসলে করব, তার জন্য যে আমাদের এই একটানা 6 মাস বা 1 বছর যে পড়াশোনাটা, এটার জন্য আসলে ফ্যামিলি থেকে উল্টো আমাদেরকে সাপোর্ট নিতে হয়। তো আমার কাছে মনে হয়েছে যে মানে এটা ওয়াইজ ডিসিশন হয়, যদি আমার সামনে হচ্ছে যদি থাকে কিছু স্পেশাল, বিশেষ করে যখন থাকে যে যেহেতু খুব কম সময় এটা হয়ে যায়, তো সেটাকে আসলে ক্র্যাক করা সবচেয়ে ইজি। তো তখন মনে হয় যে আসলে আমি বিসিএসটা করি, এরপরে ধীরে সুস্থে আসলে আমি আসলে পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন নিতে পারবো। আমার আসলে চিন্তাটা ওই রকমই ছিল। তো আমি যেহেতু জেনারেল প্রিপারেশন শুরু করেছিলাম, এর মাঝখানে হঠাৎ করে আমার স্পেশাল বিসিএস এর সার্কুলারটা হইলো আর কি। তখন এই জন্যই মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এটা পরীক্ষা দিয়ে নিই। তো বাসা থেকেও বললো যে ঠিক আছে, এটা দাও, তুমি স্পেশাল দাও, পরে যদি জেনারেল দিতে চাও তুমি, পরে টাইম তো আছে, দিতেই পারবো, ওটা তো সমস্যা নেই, বাট এটা আগে দাও। তো আমার কাছে মনে হলো যে দেশের বাইরে যেহেতু যাচ্ছি না, করোনার ওই অবস্থায় বন্দিকালীন সময়, তো এটা আমার কাছে একটা অপরচুনিটি আসলে, যে এটা যদি আমি ক্র্যাক করতে পারি, তাহলে আমার যে ফিনান্সিয়াল সাপোর্ট যেটা আমি থাকবে আর কি, সেটা দিয়ে আমি আসলে যেটাই করতে চাই, আমি পোস্ট গ্রাজুয়েশন করতে চাই, আমি বাইরে যেতে চাই, আমি সবই আসলে করতে পারবো। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আগে আসলে বিসিএস এর দিকে আসলে নজর দেওয়াটা আসলে ভালো, ওয়াইজ ডিসিশন হয় আর কি। ধন্যবাদ আপু। হ্যাঁ, বেশ ভালো পয়েন্ট আউট করেছেন, কারণ আমাদের আসলে মানে বিসিএস এর ক্ষেত্রে যেটা সবচেয়ে ক্যাচি, যে আমাদের জব সিকিউরিটির প্রসঙ্গটা এখানে চলে আসে। কারণ কারো যদি হয়তো প্ল্যান থাকে, হ্যাঁ তার সাপোর্ট আছে, সে দেশের বাইরে যাবে, এটা আলাদা পার্সপেক্টিভ। বাট যদি আমি কন্ডিশন বিবেচনা করি যে আমি দেশেই থাকবো, তাহলে আসলেই মানে সার্বিক দিক বিবেচনায় বিসিএস টা, বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলির ক্ষেত্রে চিন্তা করলে, সেটা একটা হ্যাঁ, সামাজিক মর্যাদার ব্যাপার যেমন থাকে, তেমনি আসলে একটা মানে ফিনান্সিয়াল ফিনান্সিয়াল ব্যাকআপ। সাপোর্টটাও থাকে। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ। আচ্ছা আপু, আপনি হচ্ছে করোনার ওই সময়টাতে আপনি প্রিপারেশন নিয়েছিলেন। আসলে ওই সময় আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে অনলাইন কোচিং জিনিসটা পুরো নিয়ে এসেছিল, বেসিক্যালি পিটিওই বলা যায়। যে আপনার আমাদের অনলাইন ভিত্তিক অনেক সময় করোনাতে অনেক কিছু গ্রো করেছিল, বাট এই যে বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন অনলাইনে হতে পারে, এটা কাইন্ড অফ ইন্ট্রোডিউস করেছিল পিটুয়ে। তো এখন ওই সময় হচ্ছে মানে আমরা সব সময় যেটা দেখেছি যে যে কোনো প্রিপারেশন, মেডিকেল প্রিপারেশন হোক বা বিসিএস প্রস্তুতির প্রিপারেশন হোক, আমরা সবগুলোই হচ্ছে অফলাইনেই সবসময় ইউজ টু ছিলাম। তো ওই সময় অনলাইনে হঠাৎ করে পিটিও এর মতো একটা প্ল্যাটফর্ম এসে আপনাদের সামনে হাজির হলো।
এটা আপনার সাথে ওই সময় যে অনলাইন কেন্দ্রিক যে যাত্রাটা, এই ব্যাপারটা যদি একটু শেয়ার করতেন পিটু এর। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি যখন হচ্ছে P2A তে স্টুডেন্ট হিসেবে ছিলাম, তখন P2A আসলে P2A হিসেবে ছিলই না আসলে। তো এটা একটা আচ্ছা। ভাইয়ার একটা হচ্ছে আরিফিন ভাইয়ার একটা ব্রেন চাইল্ড ছিল আর কি। পরে যখন আমরা হচ্ছে ভাইয়া যখন ধীরে ধীরে আমরা, প্রথমত ভাইয়াকে আমি চিনি হচ্ছে ডক্টরদের গ্রুপ প্ল্যাটফর্ম থেকে। ভাইয়া লেখালেখি করতো। এই যে আমি বিসিএস নিয়ে যে একটু আগে বললাম যে কেন বিসিএস ক্র্যাক করা উচিত, এটা আসলে ভাইয়ার কাছ থেকেই আইডিয়াটা আমি পেয়েছি আর কি। যখন ভাইয়া হচ্ছে গ্রুপে লেখালেখি করতো, ডক্টরদের গ্রুপে, যে ডক্টররা একটু বেশি হতাশায় ভোগে, বেশি হচ্ছে একটু ফ্রাস্ট্রেশনে থাকে, কি করবে, কেরিয়ার কোন দিকে যাবে, এসব ডিসিশন নিতে পারে না। তো ভাইয়া তখন প্ল্যাটফর্মে আসলে লেখালেখি করতেন যে কি করা উচিত আসলে ডক্টরদের, কি করলে আসলে তারা হচ্ছে কেরিয়ারে একটু ইয়া করতে পারবে, গ্রোথ হবে, এরকম আর কি। তো ওখান থেকে আমি ভাইকে মূলত চিনি। এরপর ওই লকডাউনের সময় হচ্ছে হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড বললো যে কাহুতের কথা। কাহুত, তখন হুম। ওয়ার্ডটা আমার জন্য নতুন আসলে। তো আমি হ্যাঁ। বলছি কাহুত, আচ্ছা বলছে এটা একটা মজার জিনিস, তুমি যাও দেখো, ভাল লাগবে তোমার আসলে। তো আমি হুম। তখন কাহুত দেখতে গিয়ে হুম। দেখলাম যে কাহুত, আর আমি বলছি, তো কাহুত কি জিনিস। এরপরেই হচ্ছে ভাইয়ের সাথে পরিচয়, ওখান থেকেই কথা। তারপর তখন হচ্ছে একটা মেসেঞ্জার গ্রুপ একটা ছিল, টং দোকান আসলে। তারপর ভাইয়া যেটা করতেছিলেন ওখানে আসলে জাস্ট ম্যাথ আর হচ্ছে বাংলার প্রিপারেশন আমরা নিচ্ছিল আর কি, কয়েকজন মিলে আর কি, জাস্ট ফ্রেন্ড সার্কেলের মতো, ভাইয়া ওদেরকে গাইড করতে এরকম। হুম। এরপর থেকে তো করোনার লকডাউন শুরু হয়ে গেল, তখন ভাইয়া বললো যে ঠিক আছে আমরা এইভাবে ধীরে ধীরে পড়াশোনা শুরু করি, ওদেরকে আর কি যেটা বলছে। তো পড়াশোনা শুরু করি। এরপর আমার মনে হলো যে এটা তো ভালো। আর আমি হচ্ছে সবচেয়ে ফাঁকিবাজ স্টুডেন্ট, আমার কাছে মনে হয় যে টেবিলে বসে ঘন্টার পর ঘন্টা আমি অনেক পড়াশোনা করে আসলে ইনফরমেশন গ্যাদার করবো, এটা আমার কাছে একটু হুম। বিরক্তিকরই লাগে আর কি, এতক্ষণ টেবিলে বসে থাকা। তো কাহুর যখন আমি দেখলাম, দেখার পর মনে হলো যে জিনিসটা মজার, যে আমি এতগুলো ইনফরমেশন আমি বারবার দেখতেছি, যখন রিপিটেডলি দেখতেছি, অলরেডি ওটা আমার মাথার মধ্যে আসলে গেঁথে যাচ্ছে। তো জিনিসটা আমার কাছে খুবই মজার মনে হলো, যে আমার জন্য লিস্ট। আর ওই সময়টাতে আমাদের সবার যেটা হয়েছিল আর কি, যে ফোনের এডিকশন বেশি হয়ে গেছে, যেহেতু আমরা বাইরে যেতে পারছি না, ফ্রেন্ডদের সাথে দেখা মানে দেখা নাই, আড্ডা হুম। নেই, কোনো কিছু নেই আর কি, রিলেটিভদের বাসায় যেতে পারতেছি না। তো আমরা ফোন নির্ভর বেশি হয়ে যাচ্ছিলাম আর কি। তো তখন আচ্ছা। যেটা মনে হলো যে কাহত মজার জিনিস, আমি যেখানে ফেসবুকে ঘন্টার হুম। পর ঘন্টা হচ্ছে দেখতেছি, সেখানে আমার মনে হচ্ছে যে ঠিক আছে এই টপিকের উপর আমি একটা কাহুত খেলে দেখি, ওখানকার যে ইনফরমেশন গুলো। তো ভাইয়া যেটা করতেন যে, ধরেন বাংলা ব্যাকরণ, তো ভাইয়া যেটা করতেন যে বাংলা ব্যাকরণের একটা টপিকের উপরে কাহুত, অনেকগুলো কোশ্চেন, কাহুত তো আপনি চেনেন, এখন বাকিরা হয়তো বা এতদিনে জানে সবাই হ্যাঁ। আর কি, তখন তো আমার জন্য নতুন ছিল। তো আমার মনে হুম। হচ্ছিল যে আরে একটা টপিকের উপরে যখন আমি 5 মিনিট ধরে একটা কাউন্ট খেলতেছি, একটা প্রশ্ন যখন রিপিটেডলি বারবার ভুল অ্যান্সার দিচ্ছি, ও আমাকে সঠিক অ্যান্সার দেখাচ্ছে। তো এই জিনিসটা আমার জন্য মানে খুবই বেনিফিটেড ছিল আর কি, যে এটা আমার হুম। জন্য এক একটা টপিক শেষ করা আমার জন্য খুবই ইজি ছিল। তো আমার এটা খুবই ভালো লাগছিল ওই সময় থেকে। তখন মনে হলো যে ভাইয়ার আইডিয়াটা আসলে ভালো, যে এক এই আমাদের এই অনলাইনে আমরা কিভাবে আসলে পড়াশোনাটা মাথার মধ্যে রাখতে পারি, এটা লিটারালি আমার কাছে মনে হচ্ছে যে ভাইয়ার পুরা ব্রেন চাইল্ড একটা জিনিস ছিল, যেটা আসলে আমাদের মাথার মধ্যে দিতে পারছে যে কোনো টপিক, যে কোনো কিছু। তো এরপরে মনে হলো যে জিনিসটা ভালো। তারপরে ভাইয়া যেটা আমাদেরকে ইন্ট্রোডিউস করছিল যে গুগল ফর্ম, যে ঠিক আছে তোমরা হচ্ছে পড়াশোনা করো, এই টপিকের উপর আমি কিছু কোশ্চেন লিখে দেবো, এগুলো তোমরা বারবার সলভ করবা। তোমরা যখন সলভ করো, গুগল ফর্ম জিনিসটাও তখন আসলে খুব আমার কাছে মনে হয়েছে যে খুব রিসেন্ট, মানে বাংলাদেশে সবাই হচ্ছে মানে বুঝতে পারছিল বা জানতে পারছিল যে গুগল ফর্ম জিনিসটা হুম। কি। এরপরে ভাই আরো একটা জিনিস ইন্ট্রোডিউস করছে, সেটা হচ্ছে ক্লাসরুম। যে ক্লাসরুমে গেলে তোমরা দেখতে পারবা যে কোন টপিকের উপর কি পড়া হচ্ছে, ভাইয়া কিছু রেকর্ড করে দিচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি, প্রশ্ন দেওয়া ছিল সেটা দেখতে পাচ্ছি। তো আমার কাছে মোটামুটি মনে হয়েছে যে এই যে অনলাইনের এই যে এই কার্যক্রমগুলো, যেগুলো আমরা হচ্ছে শুধুমাত্র মোবাইল মানে বই নিয়ে, গাদা গাদা বই নিয়ে না পড়ে আমরা মোবাইলের মাধ্যমে যে শিখতে পারি, এটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে ভাইয়ারই আসলে ব্রেন চাইল্ড। মানে লেখাপড়াটা অ্যাটলিস্ট এত ইজি করে নিয়ে আসা, এই পুরাটাই হচ্ছে অনলাইনে নিয়ে আসা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল আর কি তখন। তো এই জন্যই আসলে পিটিও এর সাথে থাকা আর কি, যে যে জিনিসটা আমাকে গুছাই দিবে সবকিছু আমার নিজের মতো করে, আমি যখন খুশি যখন ইয়ার দেখতে পারবো, যখন মানে অ্যাভেলেবিলিটি আমি এক্সেস করতে পারবো, এটা আমার জন্য ভালো। যেমন ওই সময় তো বন্ধ ছিল, কোনো কোচিং সেন্টারে আমি ফিজিক্যালি ক্লাস করতে পারতাম না। তো আমি হুম। যখন আমার রুমে বসে আছি বা ফেসবুকিং করতেছি, তখন আমার মনে হচ্ছে যে এই কাহুত খেলে আসি। তো এই জিনিসটা খুবই ভালো ছিল আর কি, ওই জন্যই মানে পিটু এর সাথে থাকা আর কি তখন থেকে। ধন্যবাদ আপু আপনার জার্নিটা শেয়ার করার জন্য। আসলে হচ্ছে 2020, এখন 2025, মাঝখানে 5 বছর অতিক্রান্ত হয়েছে আমাদের। পিটু এই যে গুগল ফর্ম, তারপরে এই কাহুট, এগুলো ওয়েবসাইট বেসড হয়ে গেছে আমাদের এখন। যেটা টং দোকান, সেটা হয়ে গেছে আমাদের সাপোর্ট গ্রুপ। এখানে 24/7 মেন্টররা সাপোর্ট দেয়, আরো গোছানো অনেক কিছুই। তো শুরুর দিকের কথাগুলো শুনে আসলে ভালো লাগলো যে আসলে আমাদের অনলাইন জগতে মানে আপনার এই সিস্টেমটা এসে আসলে পড়াশোনাটাকে হচ্ছে কতটা ইজি করে দিয়েছে। এটা আসলে মানে আমাকে আর জ্যাম ঠেলে যেতে হচ্ছে না, আমি পরের টেবিলে বসে আরামে পড়াশোনা করতে পারছি, সবার সাথে কম্পিট করতে পারছি। আবার আপনি যেটা কাহুটের ব্যাপারে বললেন, এটা মোটামুটি হচ্ছে পিটু এর থ্রুতে আসলে আপনার আমরা সবাই হচ্ছে জানতে পেরেছিলাম। ম্যাক্সিমাম হয়তো জানে না যে আসলে মানে লার্নিং উইথ ফান যেটাকে বলে, যে আমি পড়াশোনা করছি আবার আর্নও করছি, হুম। মানে নিজে করছি হচ্ছে ওখান থেকে তুলে ফেলা যাচ্ছে। এটা আপনি বলেছেন, যেটা শুনে ভালো লাগলো।
তো আপু আপনার যে ধরেন হচ্ছে আমাদের ওভারঅল আপনি ওই সময় পিটুয়ের যে সিস্টেমের সাথে ইন্ট্রোডিউস হয়েছিলেন, এই যে আপনি ডেইলি এক্সাম দিচ্ছেন, আপনার ক্লাস হচ্ছে, বা আপনি কাহুট খেলছেন, মানে আপনার কি মনে হয় যে ধরেন আমি যদি গতানুগতিক হচ্ছে আমরা বিভিন্ন কোচিং তো দেখতে পাই, হ্যাঁ, তো আপনার কোন জিনিসটা হচ্ছে মনে হয়েছিল যে না এটা ইউনিকনেস বা এটা আপনাকে হেল্প করেছে, এরকম কিছু কি আপনি পয়েন্ট আউট করতে চান কিনা, বা পিটু এর ব্যাপারে আপনার কি মনে হয়েছিল হ্যাঁ, প্রিপারেশনের ক্ষেত্রে? ডেফিনেটলি, যেমন আমি বললাম, যেমন কাহুতের কথাই আমি বললাম যে কাহুত আমার জন্য খুবই খুবই হেল্পফুল একটা জিনিস ছিল। আমি অন্য হুম, কোনো কোচিং এ আসলে এটা দেখিনি। অন্য কোনো কোচিং এ যা হয়তো যে ঠিক আছে আজকে ক্লাস আছে, হয়তো বা এর আগের দিন যে ক্লাস হয়েছে সেই পরীক্ষাটা হয়, কোশ্চেনটা হয়, কোশ্চেন দেওয়া হয়, অ্যান্সার করা হয়, এটার হচ্ছে একটা ইয়া করা হয় আর কি, যে কোশ্চেনের হচ্ছে সলভ ক্লাস থাকে এরকম আর কি। কিন্তু ওইটা যে আমি বারবার একই জিনিস বারবার আমি আসলে রিপিট করতে পারি না। যেমন এখানে যে ভাইয়া যেটা করতেন যে আমাদের কাহুত কাহুত যেমন প্রিপারেশন নিচ্ছিলাম, যখন আমি বারবার একই জিনিস আমি দেখতে পাচ্ছি যে এটা ভুল করতেছি, পরের বার আমি যখন খেলতে যাচ্ছি তখন ওটাকে আমি ঠিক অ্যান্সার দিতে পারছি, এই জিনিসটা এরকম ছিল। আরেকটা ছিল যে কোশ্চেন সলভ, ভাই যেটা সবসময় বলতেন যে তোমরা যত বেশি কোশ্চেন সলভ করবা তত বেশি হচ্ছে যে কোনো একটা জিনিস তোমরা ভালো জানতে পারবা। তো আমি যখন কোশ্চেন সলভ হুম, করতাম, যেমন গুগল ফর্মে কোশ্চেন সলভ করতাম, যে ঠিক আছে একবার আমরা ওটা সাবমিট করতে পারছি, তারপর আমি অ্যান্সারটা দেখতে পাচ্ছি যে কোনটা আমার, কোনটা ভুল হয়েছে, কোনটা সঠিক হয়েছে। এরপর হুম, আমি আমি যখন পরে আবার একবার সাবমিট করতে হচ্ছে, এই ভাইয়ের এক্সেস গুলো দেওয়া থাকতো যে আমি বারবার একই জিনিস রিপিটেডলি আমি করতে পারবো। এটা হ্যাঁ, তো আসলে ফিজিক্যাল কোনো কোচিং এ গিয়ে আসলে পসিবল হতো না। তো আমার কাছে মনে হচ্ছে এটাই আসলে অন্য কোচিং থেকে আসলে মানে পিটিওয়ে কে আলাদা করার জন্য একটা খুবই বড় একটা জিনিস আর কি, যে পিটিওয়ে কোথায় সেরা। হুম, আসলে পিটিওয়ে আসলে এই জায়গাতেই সেরা যে স্টুডেন্টের মনস্তত্ত্ব বুঝে সে কিভাবে আসলে জিনিসটাকে হুম, ইমপ্রুভ করতে পারবে সেটাকে হচ্ছে ওই দিকে নিয়ে যাওয়া, ওই গাইড মানে গাইডলাইনটা দেওয়া আর কি, যে তুমি কি করলে তোমার হচ্ছে কি মানে কোনটা ভালো হবে তোমার জন্য। এটাই আজকে আমার মনে আচ্ছা হচ্ছে যে আচ্ছা। পিটিওয়ে আসলে বাকিদের থেকে আলাদা আসলে এই জায়গাতেই। হুম, হুম, হ্যাঁ, ভালো পয়েন্ট আউট করেছেন আসলে। মানে আমাদের বিভিন্ন স্টুডেন্টের সঙ্গে বা জার্নি শেয়ার করে আমরাও এটা, মানে আমাদের এটা ফাইন্ডিংস যে আসলে প্রচুর পরিমাণে প্র্যাকটিস বা প্রশ্ন সলভটা আসলেই হচ্ছে এখানে আহ, একটা স্টুডেন্টের প্রস্তুতিকে অনেকটা শানিত করে ফেলে, যে বারবার আমার এক্সাম দেওয়া। আমরা হচ্ছে গিয়ে আপনার এর ধারে বেরোতে আমাদের কিন্তু যে স্পেশাল বিসিএস এর যে ব্যাচটা এসছে, এখানে আমরা কিন্তু প্রায় 10,000 প্লাস, যেহেতু আপনারা জানেন যে আমাদের জেনারেল এবং মেডিকেল পার্টে আমাদের গতানুগতিক বিসিএস এর তুলনায় এখানে জেনারেল পার্টে আসে হচ্ছে 100 এবং মেডিকেল পার্টে আছে হচ্ছে 100। মেডিকেল তো এই একশো। 200 জন হচ্ছে আমরা প্রায় 10,000 প্লাস হচ্ছে আমরা একটা কোশ্চেন ব্যাংক প্রিপেয়ার অলরেডি করেছি, এবং এখানে মেডিকেল পার্টে প্রায় 4,000-এর উপর একটা প্রশ্ন ব্যাংক আছে, বেশ গোছানো। আশা করি এবার স্টুডেন্টরা আপনার উপকৃত হবে। আহ তো আপু আরেকটা জিনিস হচ্ছে আপনার কাছে করা ছিল, এই যে ধরেন হচ্ছে আপনার প্রত্যেক বছর হচ্ছে একটা হাইপ উঠে যে বিসিএস হবে হবে প্রিলি, মানে স্পেশাল আসবে, এরকম একটা ব্যাপার থাকে। তো আপনাদের 42-র পর বেশ কয়েকবার হাইপ উঠেছিল, এবার হচ্ছে মোটামুটি বোঝা যাচ্ছে যে সবকিছু মিলে হয়ে যাবে। তো একটা যেটা চ্যালেঞ্জ কাজ করে ডক্টরদের মনে, যে ধরেন আমার হচ্ছে এখন একটা চারিদিকে আওয়াজ উঠছে যে হবে হবে হবে, হ্যাঁ। তো মাঝে মাঝে হয়তো মনে হয় যে ঠিক আছে, গভর্নমেন্ট বা যে কোনো কিছু একটা প্রসেসিং এর সময় লাগে, হয়তো সার্কুলারটা এসছে, ধরেন হাইপ এখন উঠলে এমন হতে পারে যে সার্কুলারটা এসছে হচ্ছে হয়তো আর 1.5 মাস পর, হ্যাঁ। তো এখন ইন দা মিন টাইম মানে এজ এ স্টুডেন্ট আমার মনে একটা কনফিউশন ক্রিয়েট হবে যে আমি যে প্রিপারেশন নিচ্ছি বা নেব, আদৌ কি হবে কিনা, বা না হলে আমি কি করব, বা এর মধ্যে যে এই যে টানাপোড়েন, এটার মধ্যে হচ্ছে আপনার সার্কুলার আগ পর্যন্ত নিজেকে মোটিভেটেড রাখার ওয়ে কি? কারণ আমি যদি আবার প্রিপারেশন শুরুও না করি তাহলে কিন্তু পিছিয়ে যাওয়ার একটা ব্যাপার থেকে যায়, হ্যাঁ। তো সবকিছু মিলে আপনার কি মনে হয় যে ইন দা মিন টাইম সার্কুলার আগ পর্যন্ত নিজেকে কিভাবে মোটিভেটেড রাখা যায়? আচ্ছা, আমাদের সময় এই সেম জিনিসটা হয়েছিল আসলে। যখন লকডাউন হয়ে গেল, যখন হচ্ছে মনে হচ্ছে যে ডক্টর নিবে নিবে, যেহেতু কোভিড এর অবস্থা খুব খারাপ, ডক্টর নিবে নিবে, এর মাঝখানে যেটা হলো যে ডক্টর নিবে, আমরা সবাই জানি যে ডক্টর নিবে। এর মাঝখানে যেটা হলো যে 39 বিসিএস থেকে ডক্টর, স্পেশাল ডক্টর নিয়োগ দেওয়া হয়ে গেল আর কি এপ্রিলে। তো তখন আবার আমাদের মনে হলো যে না না, তাহলে যেহেতু একবার ডক্টর নিয়োগ হয়ে গেল আর স্পেশাল হবে না। তো ভাইয়া সবসময় যেটা বলতেন যে তোমার প্রিপারেশন নিতে তো সমস্যা নেই, তুমি কেন চিন্তা করতেছো যে হবে কি হবে না। তো তুমি হচ্ছে তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা, তুমি সেটা চালিয়ে যাও, যদি হয়, যদি স্পেশাল হয় তো ওইটা দিবা, একটু ভালো হয়ে গেলে হয়ে গেল, না হলে তো তুমি তোমার সামনে একটা বিসিএস আছে ওইটা দিবা। তো তোমার টার্গেট হচ্ছে পড়াশোনা করা, তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা। তোমার টার্গেট এটা উচিত না যে হবে কি হবে না, কি হবে এটা হ্যাঁ, চিন্তা করা লাগবে। যদি তোমার টার্গেট বিসিএস হয়ে থাকে তুমি এখনই পড়াশোনা শুরু করো। এখন এটা তোমার 1 বছর পরে সার্কুলার হোক, তোমার 2 বছর পরে সার্কুলার হোক, তোমার 3 মাস পরে সার্কুলার হোক, এটা তোমার দেখার বিষয় না। তো ভাইয়া এই কথাটা আমার সবসময় মনে হইতো ওই সময় যখন এপ্রিলে নিয়োগটা হয়ে গেল, তখন হচ্ছে আমরা সবাই একটু ডিমোটিভেট যে না না, ডক্টর একবার নিয়োগ হয়ে গেল আর নেওয়ার কথা না, হবে না। তো ভাইয়া তখন সবসময় এটা বলতো যে তোমাদের কাজ তো এটা চিন্তা করে না যে কবে সার্কুলার হবে বা কখন হবে, তোমাদের কাজ পড়াশোনা করা, তোমরা এটাই করো। আর আমরা তো এরকম না যে এখানে আমি ঘন্টার পর ঘন্টা তোমাকে বলতেছি যে বইয়ের সাথে লেগে থাকো। জিনিসটা এরকম যে তোমার যখনই তুমি সময় পাবা তুমি ইন্টার্নশিপ করো,
তুমি ডিউটিতে গেছো, তুমি তোমার একটু রাউন্ড দেওয়া শেষ, ফলো আপ দেওয়া শেষ, তুমি বসে আছো, তুমি একটু কাউন্ট খেলো, তুমি একটা সাবজেক্ট টার্গেট করো যে এই সাবজেক্টের এই কাউন্ট গুলো আজকে আমি শেষ করবো। তো ভাই এটা সবসময় মোটিভেট করতো ওই সময় থেকেই, যে তোমাদের এটা চিন্তা করার কাজ না যে তোমরা কি করবা, মানে কবে হবে সার্কুলার, তোমাদের তো কাজ হুম। পড়াশোনা করা, সেটা শেষ করো আর কি। তো ভাইয়ের এই মোটিভেশনটা আসলে অনেক কাজে লাগছে আমার ওই সময়, যে আসলে আমি যদি স্পেশাল না হয় এটা তো সমস্যা নেই, আমার তো মার্চে তখন 41 হওয়ার কথা আর কি, যে মার্চে 41 হবে হুম, বা হুম। মার্চে আমরা 41 হ্যাঁ, দিব বা 43 দিব, তো আমি পড়াশোনা করি, আমি গুছাই রাখি আমার পড়াশোনাটা। এটা আর আমাদের ডাক্তারদের মধ্যে যেটা থাকে যে ওই তো পোস্ট গ্রাজুয়েশনে পড়া পড়বো নাকি বিসিএস এর পড়া পড়বো, এটা নিয়ে একটু কনফিউশন থাকে, যে হয়তো পোস্ট গ্রাজুয়েশনটা হয়ে যেত। তো আমার কাছে মনে হয়েছে যে যদি আমি টার্গেট ফিক্স করি যে না আমার বিসিএস ক্র্যাক করতেই হবে, আমাকে বিসিএস এ যেতেই হবে, তো আমার কাছে মনে হুম, হয়েছে যে ঠিক আছে আমি আগে বিসিএস এর প্রিপারেশনটা নিই। কারণ বিসিএস হুম, দেওয়ার পর যখন এখন আমার সময় আছে, যে দেওয়ার পর আমি পোস্ট গ্রাজুয়েশন একটা করতেই পারবো, আমি তখন একটা প্র্যাকটিসের মধ্যে থাকবো, আমি পোস্ট গ্রাজুয়েশন তখন আমার বিসিএস নিয়ে চিন্তা করতে হচ্ছে না। কিন্তু যখনই আমি হ্যাঁ। দুইটা দিক চিন্তা করতেছি যে আমি এখন বিসিএস দিব নাকি আমি এখন পোস্ট গ্রাজুয়েশন দিব, তখন একটু কনফিউশন পড়ে যায়, লোকজন ডিসিশন নিতে একটু হয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিসিএস এর প্রিপারেশনটা যদি তার টার্গেট বিসিএস হয়, এই প্রিপারেশনে থাকাই আসলে ভালো আর কি। আচ্ছা। হ্যাঁ, সুন্দর কথা বলেছেন আসলে। মানে প্রিপারেশন হচ্ছে নেব একবার, এরপর বাকি টাইম হচ্ছে দেখা যাক, যখন আমি নিচ্ছি ভালোভাবে নিচ্ছি, বাকি কারণ দেখা যায় যখন হবে, হ্যাঁ। হ্যাঁ যখন হোক, যে আমি সামনে স্পেশাল কথা চিন্তা যদিও না করি, হোক বা না হোক, আমার সামনে 47 আছে, এরপরে বিসিএস গুলো আছে। মানে আমি যেহেতু মনস্থির করেছি আমি বিসিএস ক্যাডার হব, তাহলে তো বিসিএস আমার দিব, প্রিপারেশন এখানে হ্যাঁ। কোনো কনফিউশন তো নেই। হ্যাঁ, হ্যাঁ, এটা ভালো জিনিস বলেছেন। এখন আপু হচ্ছে আপনি 42 ইয়ে ছিলেন, এরপর হচ্ছে আমরা 43, 44, 45, 46, মানে বেশ কয়েক বেশ বিসিএস সিনিয়র হয়ে গেছেন। এখন সামনে আবার ঘুরে ফিরে আপনার সেই আবার স্পেশাল বিসিএস। আপনার যদি হচ্ছে কোনো স্পেশাল বার্তা থাকে স্পেশাল বিসিএস উপলক্ষে, আহ, আমাদের নতুন যারা চিকিৎসক হয়েছে তাদের কাছে, বা যারা এখন অ্যাপিয়ার করতে চায়, এমন অনেকে আছে যারা হয়তো পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এখন তারা বিসিএস জন্য বসতে চায়, বা অনেকে হচ্ছে একদম সদ্য ইন্টার্নশিপে জয়েন করেছে বা অ্যাপিয়ার্ড হয়ে পরীক্ষায় বসবে, তাদের ওভারঅল যদি আপনি কোনো বার্তা দিতে চান। আচ্ছা, বার্তা বলতে হচ্ছে আমার আসলে বার্তা দেওয়ার কিছু নেই, যেটা হলো যে আমি হচ্ছে একসময় আমি ওই সময় আর কি যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম, তো নিতে নিতে আমার আসলে পড়াশোনা আসলে মানে হচ্ছিল না, মোটামুটি বলতে গেলে যে আমি পড়াশোনা করতেছিলাম না। তো ভাই আমার বললো যে তোমার কি সমস্যা, মানে পড়াশোনা কেন করতেছো না। যেটা হতো যে আমাদের হচ্ছে ভাইয়ের সাথে কমিউনিকেশনটা খুব ভালো হতো আর কি, যে মন খারাপ, আচ্ছা টং দোকানে যাই একটু লিখে আসি যে মন খারাপ, পড়তে ভালো লাগতেছে না বা এটা হয়েছে বা যে কোনো কষ্ট হয়। ওখানে যেটা প্রবলেম আমাদের মানে ওই সময় সাপোর্টটা এরকম ছিল যে আমরা সবাই আসলে খুবই ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছিলাম এরকম। আমার পিটুয়েতে গিয়ে আমার অনেকগুলো ক্লোজ ফ্রেন্ড আছে যাদের সাথে আমার পরে সামনাসামনি দেখা হয়েছে, অনেক ভালো ফ্রেন্ডশিপ এখনো আছে। তো ভাইয়াও যেটা ছিলেন যে ওখানে আসলে ভাইয়া অনেকটা হচ্ছে গুরুজি টাইপের ছিলেন আর কি, যে কারো মন আচ্ছা। খারাপ, কারো হচ্ছে কিছু হয়েছে, যে টং দোকানে গিয়ে বললো যে ভাল লাগতেছে না, পড়তে ইচ্ছা করতেছে না বা এটা পারতেছে না বা ওইটা সমস্যা, আমার কাছে মনে হচ্ছে যে আমি লো ফিল করতেছি, আমার কনফিডেন্স নাই, যে আমি ম্যাথে কম পারি, আমি ইংলিশ কম পারি। তো যেটা তো ভাইয়া খুবই মানে মানে খুবই আন্তরিক ভাবে ভাইয়া যেটা করতো যে তাকে আসলে বোঝানোর চেষ্টা করতো যে তুমি যেটা ভাবতেছো তুমি এরকম না, তুমি পারো, জাস্ট জাস্ট তোমার একটা গাইডলাইন দরকার, তোমার একটা মোটিভেশন দরকার। তো আমি আসলে সবসময় যেটা বলি যে আমার পুরো বিসিএস এর পুরো জার্নিটা আসলে মানে ভাইয়ার আর কি, ভাইয়ার দেওয়া, লিটারালি ভাইয়ার দেওয়া, মানে পিটু এর দেওয়া আসলে। কারণ আমি ওই সময় যখন প্রিলি দিচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে না না পসিবল না আমাকে দিয়ে, কারণ আমি যখন যেটা করলাম যে ঠিক আছে আমি জেনারেলের প্রিপারেশন যেহেতু নিচ্ছিলাম তো জেনারেলটা আমি ঠিক মতোই আসলে পড়তেছিলাম আর কি। কিন্তু হঠাৎ করে যখন সার্কুলার হয়ে গেল যে স্পেশাল বিসিএস হবে, তখন সবাই বললো আর কি যে ঠিক আছে স্পেশাল বিসিএস দাও। তো ঠিক আছে ওকে, সবাই ফর্ম ফিল আপ যখন করলাম, আমার কাছে মনে হলো যে এত কম সময়ে আমি মেডিকেল পার্ট শেষ করতে পারবো না, মেডিকেল পার্ট আসলে আমার জন্য অনেক ভাস্ট মনে হচ্ছিল। এবার ভাইয়া আমাকে একদিন ফোন করলেন, বলে যে তোমার কেন মনে হচ্ছে যে তোমার প্রিলি হবে না বা এরকম। তো বললাম ভাইয়া মেডিকেল পার্ট আমার কাছে প্রচুর ভাস্ট লাগতেছে, এটা আমার পক্ষে আসলে সম্ভব না, আমি এত কম সময়ে কিভাবে পড়বো। তো ভাই যেটা বললেন যে ঠিক আছে তোমার কিছু করতে হবে না, তুমি এক কাজ করো, তুমি হচ্ছে রিটেন কোশ্চেন যেটা ছিল এর আগের বিসিএস গুলোতে, তুমি 5-7 বছরের রিটেন কোশ্চেনটা বের করো, একটু মেডিকেল পার্টেরই বের করো, বের করে তুমি জাস্ট কোশ্চেনের যে টপিক গুলো ছিল এগুলো সলভ করো। তো আমার কাছে মনে হলো যে শুধু কোশ্চেন সলভ করলে হবে, ভাবছি, হ্যাঁ, তুমি শুধু কোশ্চেন সলভ করো, মেডিকেল পার্ট নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, যত বইটই কিনছো মেডিকেল পার্টের জন্য এগুলা গুছায় রাখো এক সাইডে, তুমি কোশ্চেন সলভ করো। তখনও হচ্ছে ভাইয়া হচ্ছে নতুন কোশ্চেন, সবাই মিলে আমরা আসলে কোশ্চেন ব্যাংক বানাই তখন আসলে ওই মুহূর্তে। তো ভাইয়া বললো যে মেডিকেল পার্টের কোশ্চেন সলভ করো, দেখা যাক কি হয়, তুমি এত ইয়া করো না, হয়ে যাবে। তারপরে তো প্রিলি যখন হয়ে গেল এরপরে হচ্ছে আমার ভাইবার সময় দেখা যাচ্ছে যে আমি কিছুই পড়াশোনা আবার করতেছি না, আমি আবার ডিপ্রেশনে চলে যাচ্ছি, এই একটা অবস্থা। তো ভাই একদিন ফোন দিল যে ঠিক আছে তুমি পিটিএ, তখন হচ্ছে ঢাকায় নতুন শিফট করছে, যে ঠিক আছে তো সবাই মিলে অফিস আর কি, তখন পিটিএ এর মহাখালীতে অফিস আর কি তখন। তো ভাই বলে ঠিক আছে তুমি একদিন অফিসে আসো, তোমার কি হয়েছে দেখি। তারপর আমি গেলাম একদিন ভাইবার আগে আগে, তারপর ভাইয়া হচ্ছে সবাই ছিল তখন পিটিএ, তখন পিটিএ ছোট ছোট করে বেড়ে উঠতেছে আর কি, পিটিএ বাচ্চা পিটিএ বড় হচ্ছে এরকম একটা অবস্থা।
পরে হচ্ছে ভাইয়া বললেন যে ঠিক আছে, ভাইবা নিয়ে কেন টেনশন করতেছে। ওই সময় যে ভাইয়া যে কথাগুলো বলছেন বা ভাইয়া আমাকে পড়াই দিয়েছেন যেটা শুনে আমার কাছে মনে হয়েছে যে পুরোটাই আসলে আমার প্রিলির সময় ভাইয়াই মোটিভেট করছে যে না হয়ে যাবে, তুমি এগুলো নিয়ে টেনশন করো না। তারপরে হচ্ছে ভাইবার সময় ভাইয়া বললো যে এটা কোনো ব্যাপার না, তুমি পারবা, এটা কোনো টেনশনই না, তুমি যাও বিন্দাস মুডে, না হইলে হবে না হলে নাই, অনেক পরে অনেক বিসিএস আছে তুমি দিতে পারবা, এটা নিয়ে একটু প্যারা নেই যে হইতেই হবে এরকম কোনো ইয়া নেই। তো আমার কাছে মনে হয়েছে যে আমার পুরা বিসিএস জার্নিটাই আসলে পিটু এর দান, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যে পুরাটাই আসলে পিটু এর মানে কৃতিত্ব আর কি। তো আমি হুম। যারা হচ্ছে ধরো এখন যারা হচ্ছে ধরেন হচ্ছে প্রিপারেশন নেবে তাদের কাছে আমি মানে ওইটাই আর কি বলা, যে যেটা আমি একটু আগে বলতেছিলাম যে কারো যদি টার্গেট হয় যে সে বিসিএস দিবে এবং সে যদি লেগে থাকে, যে কোনো ধরনের হেল্প, আমি যতটুকু জানি যে কোনো ধরনের হেল্প হচ্ছে পিটু এর সাপোর্ট দেয় আর কি, যে কোনো ধরনের সাপোর্ট, হ্যাঁ। মেন্টাল, ফিজিক্যাল, পড়াশোনা তো দেয়, যে কোনো সময় রিস্ক করা যায়। আমার কাছে এটা পিটিও কে এই আরেক দিক থেকে যেটা মনে হয়েছে যে পিটিও অন্যদের থেকে আলাদা, সেটা হচ্ছে যে কোনো সময় রিস্ক করা যায়, সেটা ভাইয়া থেকে শুরু করে পিটিও এর যত মেন্টর আছে সবাইকে যে কোনো হ্যাঁ। সময় রিস্ক করা যায়। তো যারা নতুন করে শুরু করতে চায়, যারা পোস্ট গ্রাজুয়েশন হয়তো বা দিয়েছে, পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে এখন নতুন করে বিসিএস দিতেছে, তাদের কাছে আমার কাছে এটাই বলার যে যদি বিসিএস টার্গেট হয়ে যায় পিটিও এর সাথে লেগে থাকতে কোনো না কোনো একটা বিসিএস হয়ে যাবে। আর স্পেশাল এর ক্ষেত্রে যেটা হয় যে স্পেশাল আসলে ডক্টরদের জন্য লিটারালি একটা ব্লেসিং আর কি, যে যেহেতু আমরা জানি যে বাংলাদেশের জেনারেল বিসিএস অনেক লেন্দি একটা প্রসেস, 2-3 বছরের একটা এরকম লেন্দি প্রসেস, কমপক্ষে 1.5 বছরের তো একটা লেন্দি প্রসেসে, কিন্তু সেটা হ্যাঁ। যদি স্পেশাল হয় তা আমার মনে হয় সবার আসলে ডাক্তার যাদের টার্গেট বাংলাদেশে থাকা, যেটা আমি হচ্ছে একটু আগে আপনি প্রশ্ন করেছিলেন তখন আমি আসলে বলতে বলেছি যে বাংলাদেশে থাকতে হলে যদি ডক্টরি করতে চায় তা আমার কাছে মনে হচ্ছে বিসিএস হচ্ছে ফার্স্ট চয়েস। কারণ আমরা জানি হচ্ছে যে কোনো প্রাইভেট মেডিকেলে কোনো স্যালারি স্ট্রাকচার নাই, যে কোনো সময় আপনি জব থেকে হচ্ছে আপনাকে বের করে দিতে পারে, কোনো স্যালারি স্ট্রাকচার নাই, হুম। কিন্তু কর্মঘন্টা ঠিক নাই, আপনাকে অনেক খাটাই নেবে, স্যালারি কম দিবে। তো আমার কাছে মনে হচ্ছে যে হুম। ডক্টরদের জন্য আসলে বাংলাদেশে যদি থাকতে চায় বিসিএস আসলে ফার্স্ট চয়েস। তো এখন সে হ্যাঁ। যেখানেই থাক, পোস্ট গ্রাজুয়েশন যদি করে করে ফেলে বা সামনে বিসিএস টার্গেট হয়, যদি বিসিএস টার্গেট হয় ডেফিনেটলি বিসিএস সাথে লেগে থাকা, যে কোনো একটা বিসিএস হয়ে যাবে। আর স্পেশাল হলে তো ডেফিনেটলি সেটা মিস যেন না করে কেউ, কেউই যেন মিস না করে, এটাই আর কি বলার। আচ্ছা, ধন্যবাদ আপু এত সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য। আর আপনি আমাদের সাথে এতক্ষণ ছিলেন, সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় হচ্ছে ভিডিওকে দেওয়ার জন্য। আপু অনেক ভালো থাকবেন, ভবিষ্যতে আবার কোনো আড্ডায় হয়তো আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম আপু। থ্যাংক ইউ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম।